গতকাল একটা নিউজ ব্যাপকভাবে প্রচার হয়েছে, সেটি ছিল শেখ হাসিনার বোন শেখ রেহানার সাথে দরজবির বাবা খ্যাত সালমান এফ রহমানের সাথে একটা অডিও কল রেকর্ড প্রকাশ পেয়েছে। সেই কল রেকর্ডটা ছিল গত জুলাই গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্ট যখন শেখ হাসিনা পলায়ন করে, শেখ হাসিনার সাথে তার বোন ছিল। ওই মুহূর্তে তার বোন শেখ রেহানা সালমান এফ রহমানকে একটা ফোন করে। সে ফোনের রেকর্ডটা প্রকাশ পেয়েছে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল মার্শাল ল কেন জারি হচ্ছে না। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ কথার ভিতরে সবচেয়ে মোস্ট যেটা ইম্পর্টেন্ট কথা ছিল সেটি ছিল মার্শাল ল কেন জারি হচ্ছে না। তখন কিন্তু মার্শাল ল জারি হবার মতো একটা সম্ভাবনা ছিল, কিন্তু জারি হচ্ছে না সেটার ইঙ্গিতই শেখ রেহানা সালমান এফ রহমানকে দিচ্ছিল, এবং তাকে সেভ করার জন্য, সেফ থাকার জন্য বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে। বেশ কিছু কথোপকথন হয়েছে সেখানে। আমার কথা সেখানে না, আমার কথা হচ্ছে যে মার্শাল ল যদি ওই মুহূর্তে জারি হয় নাই, বা বর্তমানে যদি মার্শাল ল জারি হয়, তাহলে কার লাভ কার ক্ষতি। বাংলাদেশের রাজনৈতিক যে পরিপ্রেক্ষিতে বা বাংলাদেশের রাজনৈতিক যে পর্যবেক্ষণ করলে যেটা পরিস্থিতি এখন লক্ষ্য করা যাচ্ছে, যে এখন পর্যন্ত যে সুস্থ পরিবেশ পরিস্থিতি চলমান বা চলে গেছে, এখন পর্যন্ত মার্শাল ল জারি হয়নি। ভবিষ্যতে মার্শাল ল জারি হবে না এরকম কিন্তু মানে ফেলে দেবার মতো না, যে মানে ভবিষ্যতে যে মার্শাল ল জারি হবে না, এটা যদি আপনি অস্বীকার করেন বা আপনি যদি একবারে বলেন যে না মার্শাল ল জারি হবে না, তাহলে আমার মনে হয় ভুল হবে। কারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে দুটি দল যেভাবে মুখোমুখি হয়ে গেছে, বিশেষ করে বিএনপি এবং জামাত, তারা সামনে নির্বাচন কেন্দ্রিক যেভাবে মুখোমুখি হয়ে গেছে, একজন পিআর পদ্ধতি ছাড়া, জুলাই সনদ ছাড়া নির্বাচনে যাবে না, আর একজন নির্বাচনে যাবে, এই দুই দলের ধাক্কাধাক্কি এবং রাজপথে যেভাবে তারা মুখোমুখি পর্যায়ে পৌঁছাচ্ছে, সেই অবস্থান যদি লক্ষ্য করে যদি আপনারা বলেন যে, বা একটু পর্যবেক্ষণ করতে পারেন, যদি দেখেন যে সামনে আসলে মার্শাল ল জারি হবার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি। যদি পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, তখন মার্শাল ল ছাড়া কোনো অবস্থাতেই এই দুটি দলকে কন্ট্রোল করা সম্ভব না। কারণ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি পর্যালোচনা করলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করলে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা খুবই নীরবতা বা খুব মানে আহ মানে কৌশলী হয়ে গেছে। তারা কোনো দলের পক্ষে না, কোনো রাজনৈতিক দলের পক্ষে না, তারা কেমন যেন একটা নীরবতা পালন করছে। তো দুটি রাজনৈতিক দল যখন মুখোমুখি হয়ে যাবে, তখন যদি তাদের নীরবতা থাকে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি অনেক ঘোলাটে পরিবেশ তৈরি হতে পারে। সেই পরিস্থিতিতে আমরা মনে করি যে বাংলাদেশে মার্শাল ল জারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এই পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এখন পর্যন্ত মার্শাল ল জারি হবার মতো কোনো পরিস্থিতি আমরা লক্ষণ বা কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এর সাথে পরিস্থিতি যদি ঘোলাটে হয়ে যায়, তখন সম্ভাবনা অনেক বেশি মার্শাল ল, অর্থাৎ সেনা অভ্যুত্থান হবার সম্ভাবনা অনেক বেশি। তবে আমার কথা হচ্ছে সেখানে যে সেনা অভ্যুত্থান বা মার্শাল ল যেটাই বলেন না কেন, এটা যদি হয়ে যায়, তাহলে কোন দলের ক্ষতি হবে, কোন দলের লাভ হবে, কার লাভ কার ক্ষতি। যদি মার্শাল ল জারি হয়ে যায়, তাহলে বাংলাদেশ সবচেয়ে লাভবান হবে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, তারপরে জামাত। কেন বলেন? যে বাংলাদেশে যখন সেনা অভ্যুত্থান হবে, অর্থাৎ মার্শাল ল জারি হবে, ওই সময়ে সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, বাংলাদেশের গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কার্যক্রমগুলো একটা ধারাবাহিকতার মধ্যে বা একটা একটা গণ্ডির মধ্যে নিয়ে আসবে তারা। যে বাংলাদেশের যে গণতান্ত্রিক দলগুলো আছে, তাদের কার্যক্রম, তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো একটা গণ্ডির মধ্যে নিয়ে আসবে, একটা গ্যাপ তারা তৈরি করে দিবে। সেটার ভিতরে যে তাদের মানে গণতন্ত্র যে প্রক্রিয়াগুলো বা রাজনীতি করার যে ধরনগুলো, যেভাবে তাদের প্রতিবাদ করার ভাষাগুলো, সেগুলো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ফেলে দিবে। ওই সময় যে কার্যক্রম নিষিদ্ধ দল, তাদেরকেও রাজনীতি করার বা গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের রাজনীতি করার একটা সুযোগ করে দিবে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ বাংলাদেশ সেনাবাহিনী চাইবে না কোনো গণতন্ত্রের উপর হস্তক্ষেপ করার জন্য। হয়তো তারা শাসন জারি করবে, কিন্তু বাংলাদেশের যে গণতান্ত্রিক দলগুলো আছে, তাদের প্রতিবাদ করার একটা ব্যবস্থা করে দিবে। কারণ বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দলের যদি কার্যক্রম না থাকে, তাহলে বৈশ্বিকভাবে চাপ আসবে তাদের উপরে। এই জন্য হয়তো মার্শাল ল 6 মাস হোক বা 1 বছরের জন্য হোক, সেই সময় গণতান্ত্রিক যে প্রক্রিয়া দলগুলো আছে, সেই প্রক্রিয়ার দলগুলোকে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটা তাদেরকে প্রতিবাদের ভাষা, রাজপথে তাদেরকে আন্দোলন করার একটা সুযোগ করে দিবে। আর সেখানে সেই সুযোগটা আওয়ামী লীগও পাবে। আর আওয়ামী লীগ যখন এই সুযোগটা পাবে, তখন সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। কেননা এই আওয়ামী লীগ বেশ কিছুদিন যাবত তাদের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশের যে দুটি রাজনৈতিক দলের পরিস্থিতি এবং বাংলাদেশের যে রাজনৈতিক দুটি দলের যে কার্যক্রম, ইতিমধ্যে জনগণ তাদের উপর থেকে অনেকটা বিরূপ মনোভাব তৈরি হয়ে গেছে। বিশেষ করে বিএনপির উপরে তাদের যে একটা ভালোবাসা ছিল, তাদের যে একটা সিম্প্যাথি ছিল, সেটা একদম নষ্ট করে ফেলেছে বিএনপি। গত 17 বছরে মানুষের মনে যে জায়গাটা তৈরি করে ফেলেছিল, সেই জায়গাটা কিন্তু অলরেডি নষ্ট করে ফেলছে। ওই জায়গাটা আবার আওয়ামী লীগের জায়গা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। কারণ আমরা বাঙালি জাতি, তো আমরা ভুলে যাই গতকাল কি দিয়ে ভাত খাইছি, আর আজকে কি দিয়ে খাবো, কালকে ভুলে যাবো। এটাই স্বাভাবিক। আমাদের বাঙালি জাতির নিয়ম হলো 17 বছর এই বাঙালি জাতি ওই আওয়ামী সরকারের যে দুঃশাসনের যে সবকিছু, এগুলোর জন্য অতিষ্ঠ হয়ে পড়ছিল। তখন আওয়ামী লীগকে দেখতে পারে নাই। অথচ এই 1 বছরের ভিতরে আবার সেই আওয়ামী লীগই ভালো। এখন অনেক জনগণ, অনেক পাবলিকই কিন্তু এটা বলে যে আওয়ামী লীগই ভালো ছিল। তো এটা হচ্ছে আমাদের বাঙালির
একটা মনোভাব আমাদের বাংলাদেশের বাঙালি জাতির একটা, এটা মনে করেন যে জাত অভ্যাস, যে আমরা গতকাল কি খেয়েছি আমরা আজকে ভুলে যাচ্ছি, আজকে কি খাবো কালকে ভুলে যাবো, এরকমই আমাদের অভ্যাস। তো যার কারণে আমার বাঙালি জাতিটা একটা দাসত্বের জাতি, দাস জাতি। কারণ সারা জীবন বাংলার ইতিহাসে এই বাঙালি জাতিকে পরাধীনতার মধ্যে দিয়ে থাকতে হয়েছে, কারণ আমরা ভুলে যাই গতকাল কি দেখাইছি, আজকে ভুলে যাই। যার কারণে আমাদের এই জাতিটাকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে কি করতে হচ্ছে, দাসত্ব করতে হচ্ছে। ঠিক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের এই অবস্থানই হচ্ছে। আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো, বিএনপি ভালো না, আওয়ামী লীগ ভালো ভালো, এভাবে করতে করতে আমাদেরকে পর্যায়ক্রমে এই রাজনৈতিক দলগুলোর কাছে আমাদেরকে কি করতে হয়, দাসত্ব করতে হয়। আমি ওদিকে না যাচ্ছি, আমি যেটা মেইন পয়েন্টে ছিলাম। তো আওয়ামী লীগের তখন সুযোগ সুবিধা হয়ে যাবে যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে একটা ভালোবাসা অলরেডি তৈরি হয়ে গেছে। তখন রাজপথে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলনগুলো করতে যায়, ওই আন্দোলনের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগের যে তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা, তাদের অতীতের যে ভুল ভ্রান্তিগুলো, এগুলো জনগণের সামনে তুলে ধরবে যে আমাদের ভুল হয়েছে, নেতৃত্বের সমস্যা ছিল, আমরা এখন নেতৃত্ব, নতুন নেতৃত্ব আমাদের দলকে পরিচালনা করব, আমরা সামনে সরকার গঠন করলে আমাদের নতুন নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা সমাজের গত 15-16 বছর বা 17 বছর আমাদের ভুল ভ্রান্তি ছিল, সেই ভুল ভ্রান্তিগুলো আমরা শুধরে নেবার চেষ্টা করব। যখন এই বক্তব্যগুলো দিতে থাকবে রাজপথে জনগণের সামনে, তখন এই জনগণগুলো আবার আওয়ামী লীগপন্থী হয়ে যাবে, আওয়ামী লীগের প্রতি তাদের ভালোবাসা, তাদের দুর্বলতা চলে আসবে। তখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এই 17 বছর বিরোধী দলে থাকা বিএনপি, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে, মামলা মোকদ্দমা সহ্য করে এ পর্যন্ত আসা সেই দলটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আর তার পাশাপাশি জামাতও ক্ষতিগ্রস্ত হবে। তখন জামাতের অস্তিত্ব আগামীতে, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে পৃথিবীতে, অর্থাৎ বাংলাদেশের, এই জামাতের অস্তিত্ব বা জামাতের নাম আর কখনো কেউ উচ্চারণ করতে পারবে না, বলে দিলাম। ঠিক আছে, মিলে দেখেন যে বাংলাদেশে যদি কখনো আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের জামাতে ইসলামের অস্তিত্ব আর কখনোই জাগ্রত হতে দেবে না। কারণ এবার যেহেতু তার নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ছিল, তাদের দল নিষিদ্ধ ছিল, এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে তাদেরকে আবার কার্যক্রম করার জন্য বা তাদেরকে রাজনীতি করার জন্য তাদের দলে নিবন্ধন আবার ফিরিয়ে দেওয়া হয়। তারা আবার সেভাবে রাজপথে নামছে, আন্দোলন করতেছে, নির্বাচন করবে, ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছে, বিভিন্ন নির্বাচন বানচাল করার জন্য তারা বিভিন্নভাবে অপচেষ্টা করতেছে। তো এই যে জামাতের যে কার্যক্রমগুলো, এটার জন্য তাদেরকে ভোগান্তির শিকার হতে হবে। যদি কোনো এই বিএনপির সাথে যদি ধাক্কাধাক্কি করতে করতে যদি হঠাৎ করে যদি মার্শাল ল জারি হবার মতো সম্ভাবনা হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর বেঁচে থাকতে আর আপনাদের ক্ষমতা তো দূরের কথা, বাংলাদেশে আপনাদের দলের কোনো অস্তিত্ব আগামীতে থাকবে না, এটা নিশ্চিত আপনারা জেনে রাখেন। যদি আপনাদের ধাক্কাধাক্কি যদি মার্শাল ল কোনোভাবে যদি জারি হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আপনাদের রাজনৈতিক দল তথা আপনাদের রাজনৈতিক অস্তিত্ব এদেশের মাটিতে থাকবে না। আপনারা যেভাবে বিএনপির সাথে ধাক্কাধাক্কি করতেছেন, নির্বাচনে যেভাবে ধাক্কাধাক্কি শুরু করছেন, এই নির্বাচন নিয়ে যদি ধাক্কাধাক্কি করতে থাকেন, আগামীতে আপনার ভবিষ্যৎ অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। কিন্তু এই মুহূর্তে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, আর সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। যদি মার্শাল ল জারি হয়ে যায়, যদি মার্শাল ল জারি হয়ে যায়, তাহলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। আর পরবর্তী সরকার গঠনের পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জামাত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জামাত। দেখে রাখেন, লিখে রাখেন। এখন আমি যে কথাটা বললাম যদি বিশ্বাস না হয়, আগামী রাজনৈতিক পর্যবেক্ষণ যদি করতে পারেন, রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে, তখন আপনারা বুঝতে পারবেন যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হবে। তবে এই মুহূর্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে যদি এই সময় যদি মার্শাল ল জারি হয়ে যায়, সেনা অভ্যুত্থান শুরু হয়ে যায় বা শুরু হয়, এরকম পরিস্থিতি যদি হয়ে যায়, রাজনৈতিক যে প্রেক্ষাপট বা রাজনৈতিক যে তাদের কার্যক্রমগুলো, তারা যেভাবে মারমুখী হয়ে গেছে রাজপথে, যেমন তারা দুই পক্ষই যখন এখন মারমুখী হতে যাচ্ছে, কারণ অলরেডি জামাত মাঠে নেমে পড়ছে। যদি বিএনপি যদি রাজপথে নেমে যদি তাদেরকে মোকাবেলা করার চেষ্টা করে, কোনো নির্বাচন যদি বানচাল হয়ে যায়, তখন মার্শাল ল অবশ্যম্ভাবী 100%। আর যখন মার্শাল ল জারি হবে, সেনা অভ্যুত্থান হবে, তখন সবচেয়ে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, আর সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। আর পরবর্তী সরকার গঠনের পর সবচেয়ে দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এই জামাত। যত রকমের আপনারা মেকানিজম করেন না কেন, যত রকমের মেকানিজম, আপনাদের জামাত নামের আর কোনো দল বাংলাদেশে থাকবে না। লিখে রেখেন। আমি কথাটা বললাম যে যদি আওয়ামী লীগ আবার কোনোদিন ক্ষমতায় আসে, জামাত নামের কোনো দল বাংলাদেশে, জামাত নামের কোনো দল আর বাংলাদেশে থাকবে না। এটা কোনোদিন আর নিবন্ধন পাওয়ার মতো কার্যক্রম থাকবে না। ঠিক আছে? তো আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে বাংলাদেশে যদি এই সময়ে যদি মার্শাল ল জারি হয়, অর্থাৎ সেনা অভ্যুত্থান হয়ে যায়, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কি হবে, সবচেয়ে লাভবান কি হবে, এটা ছিল আজকে আমার পর্যালোচনার বিষয়। তো আমার পর্যালোচনা যদি আপনারা শুনে থাকেন, আপনাদের মতামতগুলো আপনারা প্রকাশ করে যাবেন। আর এই ধরনের আলোচনা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।